প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আজ যে বিষয়টি নিয়ে কথা হবে, অর্থাৎ আজকের আলোচনার শিরোনাম, সেটি এখন বলছি। দুর্নীতির বিরুদ্ধে বড় জাল নিয়ে নেমেছে দুদক। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। ধন্যবাদ আপনাকে। এরপরে রয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। আসসালামু আলাইকুম। এই দুজন অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয়ে, তবে তার আগে যথারীতি এক নজর দেখে নেব বৈশাখী সংবাদের শিরোনাম। গণভবন জাদুঘরে জুলাই বিপ্লব ও গত ১৬ বছরের গুম খুনের তালিকা এবং স্মৃতি সংরক্ষণ করবে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ আমলের ১৫০ জন প্রভাবশালীর দুর্নীতি খুঁজছে দুদক। এর মধ্যে ৬৩ জন সাবেক মন্ত্রী, এমপি, অনেকে আছেন নানান নিষেধাজ্ঞায়। যৌথ বাহিনীর অভিযানের ৪ দিনে ৫৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫। তবে লুট হওয়া বিপুল অস্ত্র ও গোলাবারুদ এখনও পাওয়া যায়নি। তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচন করবে বিএনপি। মির্জা আব্বাস সহ বিএনপির শীর্ষ ৯ নেতা দুদকের অর্থ পাচার অভিযোগ থেকে মুক্ত। এবং কাজ দেওয়ার নামে ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিতেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক প্রকল্প পরিচালক। আছে আরও অভিযোগ, প্রতিকার নেই। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাব আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে, তবে তার আগে দেখে নিচ্ছি দুর্নীতি সংক্রান্ত বৈশাখী টেলিভিশনের একটি বিশেষ প্রতিবেদন, যার ভিত্তিতে হবে আজকের এই আলোচনাটি। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের আগ থেকেই ওই সরকারের প্রভাবশালী অর্ধশত মন্ত্রী, এমপির অবৈধ সম্পদের সুনির্দিষ্ট তথ্য ছিল দুর্নীতি দমন কমিশনের কাছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতিদিনই এই তালিকা দীর্ঘ হচ্ছে। সাবেক এসব এমপি মন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, অর্থ পাচার সহ দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠে আসছে দুদকের অনুসন্ধানে। সংস্থাটির গোয়েন্দা প্রতিবেদনে প্রাথমিকভাবে দুর্নীতির তথ্য প্রমাণ মিলছে। প্রমাণ মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রাথমিক যাচাই বাছাই ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে দুদক সাবেক অন্তত ৬৩ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধান শুরু করে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ২০ জন, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ১৬ জন ও সাবেক সংসদ সদস্য রয়েছে ২৪ জন। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা থাকায় কমিশন অনুসন্ধানে নামে। দুদকের পারভিউতে যারা অভিযুক্ত ব্যক্তি এবং তফসিলভুক্ত যে আমাদের অপরাধগুলি রয়েছে দুর্নীতি দমন কমিশন আইনের মধ্যে পড়ছে, সেখানে সরকারি কর্মকর্তা এবং তার সাথে সম্পৃক্ত যারা থাকেন সেগুলি আমরা অবশ্যই আমলে নিয়ে থাকি। সাবেক এমপি মন্ত্রী ৬০ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম দুর্নীতি করে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। কারো কারো বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলের অভিযোগও আছে। কেউ কেউ টাকা পাচার করেছে বিদেশে। আবার শেয়ার বাজার জালিয়াতি, প্রভাব খাটিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগও রয়েছে দুদকের কাছে। চোরাচালান যারা করছে, স্মাগলিং যারা করছে, সিন্ডিকেট যারা করছে, টাকা পাচার যারা করছে, তাদের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে এইটা দেখতেছে। ওই সার্টিফিকেট দেয় দুদক, তুইছে দুর্নীতি পরায়ণ লোকরে সার্টিফিকেট দেওয়ার অর্গানাইজেশন। ১০,০০০-এর বেশি আবেদন, তারা মেরিটস দুর্নীতি থাকা সত্ত্বেও সেইটাকে তারা দায়মুক্তি দিয়েছে, যার জন্য দুদক এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা জন আকাঙ্ক্ষা বুঝতে পেরেছে এবং তাদের উপরে আওয়ামী লীগের লুটেরা তন্ত্রের কোনো চাপ নাই বলে আমি মনে করি যে তারা এখন কাজ শুরু করেছে। দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধানে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ১৫০ জনের তালিকা করেছে দুদক। এরই মধ্যে অর্ধশত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের ব্যাংক হিসাব জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। প্রিয় দর্শক, দেখছিলাম দুর্নীতি নিয়ে বৈশাখী টেলিভিশনের একটি বিশেষ প্রতিবেদন। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির কাছে। প্রথমেই যাচ্ছি আবু আলম শহীদ খান, আপনার কাছে। আমরা দুদককে সক্রিয় দেখি, সবসময়ই দেখি, কিন্তু তার এই সক্রিয়তার ধরন নিয়ে প্রশ্ন আছে। তার নির্বাচন করা নিয়ে যে কার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, কার বিরুদ্ধে হচ্ছে না, সেই জায়গাটিতে
তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে এবং আমরা অনেককেই দেখেছি এর আগে যাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে অভিযোগ থেকে, পরবর্তীতে আবারও তারা নানাভাবেই তাদের বিভিন্ন দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এই সার্বিক প্রেক্ষিতে যে প্রতিবেদনটি দেখলেন সেখান থেকে কোনো প্রশ্ন ছাড়া প্রথমে আপনার কথা একটু শুনতে চাই। হ্যাঁ, আপনারা ঠিক করেছেন যে বড় জাল নিয়ে নেমেছে দুদক, তো সেটা থেকেই শুরু করি। বড় জাল না ছোট জাল এটা তো ইম্পর্টেন্ট না, যে কালো বিড়াল না সাদা বিড়ালের মতো, যে আপনি জালে কিছু ধরতে চান কিনা বা জাল ছেঁড়া আছে কিনা, তো ওইসব অনেক বিষয় চলে আসবে। দুদকের কাছ থেকে হলো তো নিয়মিতভাবে দুর্নীতির অনুসন্ধান করা, দুর্নীতি প্রতিরোধ করা, সরকারে যেই থাকুক না কেন। বাট আমাদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুদক সহ আর যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলোকে আমরা এমনভাবে রাষ্ট্র নষ্ট করে দিয়েছি, বা সরকার যারা পরিচালনা করেছেন তারা এমনভাবে নষ্ট করে দিয়েছেন যাতে দুদক তার নিজের কাজটা স্বাধীনভাবে করার যে কাজটা, দুর্নীতি দমন কমিশন করাই তো হলো দুর্নীতি দমন ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশন, যাতে আরও স্বাধীনভাবে তারা কাজ করতে পারেন। তাদেরকে সাংবিধানিক সুরক্ষা দেওয়া হলো, তাদেরকে আইনগত সুরক্ষা দেওয়া হলো। কিন্তু আপনি যেটা বললেন বা প্রতিবেদনে যেটা আসলো যে তারা তাদের কাজটা ঠিকমতো করে নেই। এখন সরকার পরিবর্তনের পর তারা প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে 150 জনের মতো। একজন বক্তব্য রাখলেন যে 10,000 অভিযোগ ছিল, কিছুই করে নেই, অনেককে দায় মুক্তি দিয়ে দিয়েছে। তো এগুলো সত্য, নিশ্চয়ই প্রমাণও আছে, নাহলে এত জোর দিয়ে উনি বলবেন কেন? সুতরাং দুদক এখন যে কাজটা করলে ভালো, যদি তারা করতে পারেন করলে ভালো। রিপোর্টের আরেকটা, আপনি যখন হেডলাইন্স পড়ছেন সেখানে আরেকটা জিনিস ছিল যেটা আমাদের আলোচনা আসা উচিত। যেমন 150 জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে দুদক। কয়েকজনের ছবি দেখলাম, 6 জন বা 7 জন, তাদের আবার অভিযোগ থেকে দিয়ে দিয়েছেন, তাই না? যে তাদের অভিযোগ প্রমাণ হয়নি বা তাদেরকে দায় মুক্তি দিয়ে দিয়েছেন, এরকম একটা কিছু পলিটিক্যাল হেডলাইনে একটা ছিল। তদন্ত চলছে এখন, এটা না, এটার তদন্ত চলছে, মানে আরও কিছু লোকের বিরুদ্ধে তদন্ত ছিল, দায় মুক্তি দেওয়া হয়েছে, অভিযোগ নাই, প্রমাণ হয়নি, এরকম। এটি প্রতিবেদনের অংশ না? না, ওই প্রতিবেদনের আগে আপনি হেডলাইন যখন পড়ছিলেন, হেডলাইন্সের মধ্যে একটা ছিল কয়েকজন। না, ওইখানে হচ্ছিল যে সম্ভবত বিষয়টা এরকম যে মানে এটি তো ধরেন এন্ডলেস একটা ওয়ে, মানে এরকম না যে এটাই শেষ বা এরকম। হ্যাঁ, বলা হচ্ছে যে মানে এখানে এই মানুষ এই যারা আছেন তাদের সম্পর্কে এখন চলছে, তাদের প্রাথমিক সত্যতাটা পাওয়া গেছে বলে তদন্ত চলছে। এবং একটা ধারণা করা হচ্ছে যে সরকারের প্রভাব না থাকার কারণে দুদকই কাজটি না, ওটা ঠিক আছে। আমি বলছি আপনার হেডলাইনের একটা স্টোরি এরকম ছিল কি 5-6 জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, এরকম কি একটা ছিল। আমরা পরে হেডলাইনটা আবার চেক করলে দেখতে হবে কয়েকজনের প্রত্যাহার হয়েছে। মানে যেটা এখন দেখা যাচ্ছে আদালতে, একদিকে যেমন মামলা হচ্ছে শত শত, অন্যদিকে মামলার খালাসও হচ্ছে অনেক। সেটা শত শত না, খালাস 6 জনের দুদকের মামলাই না, বিএনপির 6 জন। সো আপনি দেখেন এখন 150 জন প্রভাবশালীর বিরুদ্ধে মামলা। ও আচ্ছা, বিএনপির কয়েকজনের খাস আরেকটা হেডলাইনে ছিল, কানেক্টেড উইথ দুদক, তাই না? তো দুদক একই দিনে যখন বলতেছে তারা 150 জনের বিরুদ্ধে প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করতেছে, সেই সময় আরও 6 জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার। তো এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহ আর কি, মানে যে দুদকের কাজকর্ম তারা স্বাধীনভাবে করতে পারে কিনা, করতে চায় কিনা, করার ক্ষেত্রে কি কি বাধা আছে এগুলো তো আমরা জানি না, ওনারা বলেন না। ওনারা বলেন যে ওনারা স্বাধীনভাবে কাজ করছেন। যেমন এর আগে যখন তারা প্রেস ইন্টারভিউ দিতেন তখন তো প্রেস থেকে অনেকভাবে জিজ্ঞাসা করা হতো কোনো চাপ আছে কিনা। ধরেন যে পদ্মা সেতু নিয়ে যখন করলো তখন বলেছে না যে কোনো চাপ নেই, তারা খুঁজে পান নেই কোনো দুর্নীতি হয়েছে, সুতরাং তারা দায় মুক্তি দিয়েছেন। তা এখন এই যে দুদক যেভাবে কাজ করে, তো হতে পারে প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা থাকলে অনেক সময় ভুল মামলা হতে পারে, ভুল অভিযোগ হতে পারে, ভুল প্রেস রিলিজ থেকে মামলা হতে পারে, ভুল তথ্য থেকে মামলা হতে পারে, যে প্রভাবশালী যে মামলা থেকে বাদ যাবেন না এরকম না। কিন্তু একই দিনে যখন একই ঘটনা ঘটে, কেউ বাদ পড়ে যান প্রভাবশালী আর কোনো প্রভাবশালী যুক্ত হয় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে, তখন এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু দুদককে করতে হবে, আপনারা করবেন, আমি নাগরিক হিসেবে করছি, এবং দুদককে এটার অ্যান্সার দিতে হবে যে তারা এর আগে করতে পারেন নাই, তো কিসের জন্য দুদকে ছিলেন? দুদকে থাকতেন না। এখন যদি বলেন যে না আমাদের হাত পা বাঁধা ছিল, হাত পা বাঁধা থাকার তো কথা না, আইন সংবিধান তাদেরকে সেই সুরক্ষা দিয়েছিল। আবার উল্টাভাবে যদি এখন তারা কোনো প্রভাবশালীকে ছেড়েও দেন,
তাহলেও প্রশ্ন করতে হবে আপনারা এখন ছাড়ছেন কেন, তাহলে এতদিন কেন ঝুলালেন? আপনি দুদকের এক একটা মামলা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 12 বছর চলে, এবং যার বিরুদ্ধে অভিযোগ হয় তার যে কি ভোগান্তি হয় এটা আমরা এখানে বসে থাকলে চিন্তাও করতে পারবো না। একজনের নামে একজন কর্মচারী, গণকর্মচারী বা একজন ক্ষমতাশালী কর্মচারী বা একজন রাজনীতিবিদ যাদেরই নামে মামলা হয় বা একজন ব্যবসায়ী যাদেরই নামে মামলা হয়, এটা কোনো টাইম লিমিট তো নাই। মামলা চলে, এইটা চায়, ওই কাগজ চায়, সেই কাগজ চায়, তদন্ত হয়, তদন্ত কর্মকর্তা বদল হয়, তারপরে দুদক কমিশনে যায়, কমিশন থেকে আবার কোয়েরি হয়। তো একটা মানুষ যদি দুদকের কোনো মামলা পড়ে, যে পুলিশের 36 গাড়ির মতো আর কি, দুদক একটা প্রতিষ্ঠান হবে, একজন মানুষের বিরুদ্ধে যখনই কোনো অভিযোগ যায় বা যে অভিযোগ নিয়ে তারা তদন্ত করেন, তখন কিন্তু একটা মানুষ নানান কারণে ভীষণ অসুবিধা এবং তার মান সম্মান ইমেজ সমস্ত নষ্ট হয়ে যায়। টাকা পয়সা ইয়াতে যাওয়া, কোর্টে যায়, কোর্টের বারান্দায় ঘোরা, বিশাল একটা ব্যাপার। আমার মনে হয় যে দুদককে যে শক্তিশালী করা হয়েছে, এনাফ ক্ষমতা কিন্তু তাদের আছে, তাদের এনাফ আইনগত ভিত্তি তাদের আছে, এনাফ সুরক্ষা তাদের আছে সংবিধান থেকে। তো দুদককে আসলে দেখতে হবে যে তারা নিজেরা কিভাবে এই সবে কাজ করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছি। তো আমরা সেই জন্য একটু সাহস করে বলছি যে নতুনভাবে তাদেরকে চিন্তা করতে হবে যে তারা কি করবেন। একটা মামলা কতদিন চলতে পারে? ধরেন একজনের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তাহলে টাইম লিমিট থাকতে হবে। একসময় একটা টাইম লিমিট ছিল, বাট এখন টাইম লিমিটটা উঠাই দেওয়া হয়েছে, কারণ বলা হয়েছিল যে উনি আইনবিদ মানুষ, আরও বলতে পারবেন। আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা টাইম লিমিট দিয়েছিলাম, 180 ডেজ, 160 ডেজ, 90 ডেজ, এরকম টাইম ছিল। কিন্তু আমরা আমাদের যে এই প্রতিষ্ঠানগুলো আছে, শুধু দুদক নয়, ইভেন পুলিশ তদন্ত যদি যেগুলো আছে, আমরা কিন্তু ওই টাইম লিমিটের মধ্যে কোনো কাজ করি না। আমরা একজনকে মোটামুটি যদি পারি, তার নামে কোনো অভিযোগ যদি কেউ দেয় বা আমরা যদি অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করি, তাহলে আমরা বছরের পর বছর, বছরের পর বছর শুধুমাত্র অভিযোগের ওখানে ঘুরি, তদন্তের ওখানে ঘুরি, তদন্তের পর আদালতে যাই, আদালতও বছরের পর বছর ঘুরতে থাকি। তো আমার মনে হয় যে সময় এসেছে এই আইনগুলো নিয়ে ওনার, আশা করব যে উনি কিছু বলবেন যে আমাদের টাইম লিমিটগুলোকে বাস্তবে রূপান্তর করতে হবে। কেন আপনি টাইমের মধ্যে করতে পারবেন না? যদি আপনাদের লোকবল কম থাকে, আপনি আরও লোক নেন, কিন্তু জনগণের অস্বস্তি হয়, জনগণের অসুবিধা হয়, জনগণের উপরে জুলুম হয় এবং অনেক অভিযোগ তো প্রমাণিত হয় না। কিন্তু এই অভিযোগের জন্য একটা লোকের যদি 5 বছর 6 বছর 8 বছর তার লাইফ থেকে এই ঝামেলাতে চলে যায়, তখন কি হবে? তার তো একটা জুলুম হয়ে গেল। সেই জুলুমবাজি থেকে জনগণকে রক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আবারও আসবো আপনার কাছে। সৈয়দ মামুন মাহবুব, আসছি আপনার কাছে। বেশ কিছু প্রশ্ন তৈরি হলো আবু আলম শহীদ খানের কাছে, এবং উনি কিছু জায়গাও তৈরি করলেন আলোচনাটা করবার মতন। সেইখানেই আপনার কাছ থেকে যাচ্ছি। জি, ধন্যবাদ। আপনারা যেটা নিউজ দেখালেন এটা প্রত্যাশিত। আমার খুব মনে পড়ছে 2007-এর ফেব্রুয়ারি মার্চে যখন 111-এ সরকার আসলো, দুদকের ভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ে মারা গেছেন ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব এবং জেনারেল মতিন, বলেছিল যে আমরা চুনোপুটির ব্যবসা করব না, দুদক নিয়ে রুই কাতলার ব্যবসা করব। এবং তখন এরকম লিস্ট করে দুদক তদন্তে নামলো এবং দ্রুত বিচারের নামে বা নানাভাবে পরে আমরা দেখলাম যে একটি রায়ও টিকলো না হাইকোর্ট বিভাগে, এবং যারা জনমনে যেটা ধারণা ছিল, ফ্যাক্টও ছিল, সেই দুর্নীতিবাজরাই আমাদের গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেলেন, আমাদের গণতন্ত্রের সবক দিলেন। আমি আমার শ্রদ্ধেয় পূর্ববর্তী বক্তার সঙ্গে একমত। যেহেতু আমরা 36 জুলাই গণঅভ্যুত্থান বা গণবিপ্লবের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশে নতুন করে প্রত্যর্পণ করেছি, কাজে কিছু কথা বলবার সময় এসেছে। দুদক আইন যেটা 2004-এ দুর্নীতি দমন কমিশন আইন হলো, তার আগে অ্যান্টি কারাপশন ব্যুরো ছিল, এবং দুর্নীতি প্রতিরোধ আইন হয় একেবারে 1947 সালে। 57 সালে দুর্নীতি দমন ব্যুরোর ওই আইন পদ্ধতি ছিল। এগুলো সবগুলোকে বাদ দিয়ে যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন হলো, তো জনগণই জানে এটা কখন স্বাধীন ছিল না। এবং আমি যেটা মনে করি বাংলাদেশের সবচেয়ে ট্র্যাজেডি হয়েছে যে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার যেরকম সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়েছে, আমরা এমন কোনো ব্যক্তিও পাইনি যারা সংবিধান অনুযায়ী নিয়োগ পায় কিন্তু তারা মনে করে কোনো কোম্পানির জেনারেল ম্যানেজার বোধহয়, যে বোর্ড অফ ডিরেক্টর বা সরকারের আজ্ঞাবহ হয়ে চলতে হবে। আপনি একটি উদাহরণ দেখাতে পারবেন যে দুদকের গত 15 বছরে কোনো চেয়ারম্যান, কোনো কমিশনার পদত্যাগ করেছে যে আমি কাজ করতে পারছি না? আমি বলছি না যে 150 জন হয়েছে, নিশ্চয়ই এটা তো জনগণ জানে, এর সংখ্যা আরও বাড়বে। কিন্তু প্রশ্নটা হলো দুর্নীতি দমন কমিশন
স্বাধীনভাবে এখন কাজ করে, আমি একদম সরাসরি বলি, এখন যারা দায়িত্বে আছেন, শুধু অন্তর্বর্তী সরকার না, সরকারের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে, তাদের বিষয়ে অনুসন্ধান করার কাজ শুরু করবে তারা কি তাদের বিষয়ে, আমাদের সুপ্রিম কোর্টে অনেক বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটার ব্যাপারে তারা প্রাথমিক ইনকোয়ারি করবে? কারণ দুদক আইনের উদ্দেশ্যটাই আছে আপনার দর্শকদের সুবিধার জন্য, যে দুর্নীতি এবং দুর্নীতিমূলক কার্য প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি এবং অন্যান্য অপরাধের অনুসন্ধান ও তদন্ত, যেটা আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তা বললেন, আইনে এখনও রুলসে আছে 180 দিনের মধ্যে ইনকোয়ারি শেষ করতে হবে, ইনভেস্টিগেশন ট্রায়াল শেষ করতে হবে। কিন্তু আমাদের আপিল বিভাগ গত কয়েক বছরে, এক দশক ধরে এটাকে একটা ওপেন করে দিল যে না, এটা বাধ্যতামূলক না, এটা নির্দেশনামূলক। এর ফলে হলো কি, দুদক হয়রানি করলো। ধরেন বছর পরে বছর চার্জশিট দেয় না, বেসিক ব্যাংকের চার্জশিট হয় না, অন্যান্য ব্যাংকের হয়। আবার কোনো কোনো দলকে নির্বাচনে আনার জন্য দ্রুত চার্জশিট হয়, ট্রায়াল আবার হয় না। কাজেই দুদককে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা স্বাধীনভাবে কাজ করবে কিনা, এবং দুদকও সংস্কার দরকার। আমি কোনো ব্যক্তির কথা বলছি না, দুদকের আইনগুলো আমি একদম একমত আমাদের সাবেক সচিব সাহেবের সঙ্গে, এটার একদম কিছু আইনের আপনার পরিবর্তন আনতে হবে। কারণ দুদকের জন্য আলাদা প্রসিকিউশন ইউনিট জেলা পর্যায়েও আছে, হাইকোর্ট বিভাগও প্যানেল লয়ার থাকে। তবে এই ফাঁকে আপনাকে একটা বলে দিই, একটা মিসনরমার আছে, দুদকের হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে কোনো প্রধান আইনজীবী বলে শব্দ নাই, সবাই প্যানেল আইনজীবী। এটাও আমাদের একটা ভুল। ইভেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব যখন ছিলেন তখনও উনি প্রধান আইনজীবী না, প্যানেল আইনজীবী। এটাই একটা মিসনরমার তাদের। যাই হোক, তো এটার এখন আইনগুলো অ্যামেন্ডমেন্ট করতে হবে, 150-এর জায়গায় আমি মনে করি আরও বাড়তে হবে, এবং দ্রুত বিচার করতে হবে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 35ও আছে, যে কোনো অভিযোগে অভিযুক্ত ব্যক্তি দ্রুত বিচার লাভের অধিকারী। তাহলে হয় কি, আমি যে কথা বলছিলাম, আলাদা কোর্ট আছে, হাইকোর্ট বিভাগও দুদকের জন্য আলাদা বেঞ্চ 2-3টা থাকে শুধু দুদকের মামলা করার জন্য। কিন্তু আপনি দেখবেন সবচেয়েতে বিভিন্ন দুর্নীতি, যে দুদকের যে দুর্নীতি, যে জেনারেল পারসেপশন যে এরা দুর্নীতিবাদ, সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু সেই দুর্নীতিগুলোর কোনো তদন্ত কিন্তু এই কমিশন শেষ করেনি, বা এর আগের কমিশনরাও। তারপরে আপনার ক্লিন চিট দেওয়া, দায় মুক্তি দেওয়া, এবং সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল গত 15 বছর। এখন সরকারের আজ্ঞাবহ থেকে বেরিয়ে স্বাধীনভাবে কাজ করবে কিনা, এটি সবচেয়ে বড় প্রশ্ন। যাদের 150 জন হয়েছে, আমি মনে করি এই সংখ্যা আরও বাড়া উচিত। কিন্তু আপনি যাদের অব্যাহতি দিয়েছে হয়তো তারা নির্দোষ, কিন্তু এগুলো এত কুইক না করে, এত কুইক করা হলো কি, মানুষ কিন্তু একটা পারসেপশন নিয়ে থাকে। মানুষ এখন জানে যে যারা বিগত সরকারের, তাদের বিরুদ্ধে দুদক তদন্ত করবে, আর বর্তমান সরকারের পক্ষে বা তাদের নেতাদের হয়তো করবে না। এই পারসেপশনটা দুদকের ভাঙতে হবে। দুদকের বড় কাজ হচ্ছে আপনাদের মিডিয়ার মতো, আমাদের আইন আদালতের মতো ক্ষমতাকে প্রশ্ন করা। হ্যাঁ, যারা অতীতে ক্ষমতায় ছিল, মিসইউজ করেছে, দুর্নীতি করেছে, সম্পদের পাহাড় গড়েছে, কানাডা সহ বিভিন্ন দেশে, নামও জানি না, বেগমপাড়া বউপাড়া কি করেছে, সেগুলো তদন্ত হবে। কিন্তু ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করতে হবে। মানে যা কখনো হয়নি তা যে হবে না তা বলা যায় না। কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে যদি আমি জানতে চাই, আপনার কি মনে হয় যে আপনি যা প্রত্যাশা করছেন তা আসলে কতটুকু হওয়া সম্ভব? আমি যা প্রত্যাশা করছি এটা জনগণের প্রত্যাশা। এটা যদি না হয় তাহলে নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো স্বপ্নভঙ্গ হবে। আমি মনে করি দুর্নীতি দমন কমিশন, আমি যে প্রতিষ্ঠানে সারাক্ষণ থাকি, বিচার বিভাগ, তাদের এখন পরীক্ষা দেওয়ার সময় এসেছে। তাদের পরীক্ষা দেওয়ার সময় এসেছে যে তারা ক্ষমতাশীল লোক, পাওয়ারফুল লোকদেরকে প্রশ্ন করতে পারবে। যারা ক্ষমতা থেকে পতিত হয়েছে তাদের তদন্ত করুক, মামলা দাখিল করবে, যা যা করার করুক, দ্রুত বিচার। প্লাস বর্তমানও যারা, শুধু অন্তর্বর্তীকালীন সরকার বলে না, কন্টিনিউয়াস, এবং যে ইনকোয়ারি, এটাই হচ্ছে দুদক আইনের নির্যাস, ইথোস, যে কন্টিনিউয়াস ইনকোয়ারি চলবে। দুদকের কিন্তু মজার বিষয়, অন্যান্য ফৌজদারি আইনের চেয়ে দুদকে কিন্তু আগে ইনকোয়ারি হয়, অনুসন্ধান, তারপরে দুদক অনুমোদন দেয়, দেন এফআইআর হয়, দেন ইনভেস্টিগেশন। এই ইনকোয়ারি করতে তো কোনো বাধা নেই। অসংখ্য অভিযোগের, আমার আরেক কলিগ বেস্টার সারোয়ার বললেন আপনাদের অনুষ্ঠান, 10,000 অভিযোগ পড়ে আছে। এতদিন তারা করেননি কেন? এই যে এখন যে সাবেক এমপিদের করছে, সেই এমপিদের তারা শুরু করতো, মন্ত্রী নয় পরে হাত দিত। এই দায়িত্বগুলো, আমি যেটা আমার সবচেয়ে বেদনা, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের সাংবিধানিক পদধারী ব্যক্তিরা নিজেদের চেয়ারের ভারত্বই বুঝতে পারেন না।
তারা মনে করেন এটা আমি একটা চাকরি পেয়েছি, যেভাবে হোক আমার চাকরিটা রাখতে হবে। কিন্তু এটি যে একটি সাংবিধানিক দায়িত্ব, আপনি এটি ব্যর্থ হলে আপনি বলে দেন, তাই না? এইটা করে না। যতক্ষণ আপনি নিয়মও যেমন বদলাতে হবে, আপনাকে সাহসী মানুষ লাগবে। নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিল যে সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে যতটা না খারাপ লোকের মন্দ কাজের জন্য, তার চাইতে বেশি হচ্ছে ভালো লোকের নীরবতার জন্য। এই নীরবতাগুলো হচ্ছে অপরাধমূলক নীরবতা। আমি প্রত্যাশা করি দুদক নিজেদেরও সংস্কার করবে, অন্তর্বর্তীকালীন সরকারেরও একটি দায়িত্ব হবে দুদককে আরও স্বাধীন করার জন্য। যদি কোনো আইন যথেষ্ট আছে, তারপরেও যদি মনে হয়, তবে হ্যাঁ, আমি শহীদ ভাইয়ের সঙ্গে একটা একমত যে ইনকোয়ারি, বিশেষ করে এফআইআর ফাইল করার পর যে মিডিয়া ট্রায়াল হয়, সেইখানে ইনভেস্টিগেশন দ্রুত করতে হবে। এটা এমন কোনো রকেট সায়েন্সের কাজ না। এবং বিচারও দ্রুত করতে হবে, যাতে মানুষ প্রত্যেকেই ন্যায় বিচার পায়। যে দোষী সে অবশ্যই সাজা পাবে, কিন্তু বিচারের নামে ঝুলিয়ে রাখলে হয় কি, নানা রকম প্রশ্ন আসে। এবং দুদকের আমি যেটুকু জানি, দুদকের যে ইনকোয়ারি টিম, ইনভেস্টিগেশন টিম, তাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে। না, সেটা তো আমরা দেখি হচ্ছে, সেটাও তো আজকে মূল্যায়ন করার সময় এসেছে। অবশ্যই আমাদের আলোচনা চলবে। আমাদের একটু বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। আমরা আসলে আলোচনা শুরু করেছিলাম দুর্নীতি নিয়ে। দুর্নীতি মানে যারা দুর্নীতিগ্রস্ত আছেন বা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সেরকম বেশ বড় একটা সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে মামলা নিয়ে, কিন্তু ঘটনা প্রবাহের আলোচনাটা অনেকটা দুদককে নিয়েও হয়ে যেতে হলো, প্রাসঙ্গিকভাবেই হয়েছে। তো সেই জায়গা থেকে একটু আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে প্রশ্নটা করবো। আপনার দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতার জায়গা থেকে আমি একটু জানতে চাইব যে আসলে এই ধরনের প্রতিষ্ঠান, যেগুলোকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, সামগ্রিক ব্যবস্থাপনার ভেতরে কতটুকু শির দ্বারা সোজা হয়ে দাঁড়ানোর মতন সুযোগ থাকে? একদম স্ট্রেট অ্যান্সার। সাংবিধানিক প্রতিষ্ঠান মানে হচ্ছে এটা কোনো সরকারি চাকরি না বা কোনো লয়্যালটির প্রদর্শনের জায়গা না। সাংবিধানিক প্রতিষ্ঠান তাহলে করা হলো কেন? যেটাকে সংবিধান কিন্তু সুরক্ষা দিচ্ছে, সেই জন্য এটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা নর্মাল গভর্নমেন্ট সার্ভেন্ট না, এই যে সচিবালয়ে কাজ করে বা পুলিশের এসআই অথবা ডিসি, এসপি, আপনার ইউনো এইসব কাজ করে, বা সিভিল সার্জন, যেখানে কাজ করুক। তো তারা যখন সরকারি কর্মচারীরাও আইন অনুযায়ী কাজ করবে এবং সকল সময় জনগণের সেবা করতে হবে, এটাই হলো তাদের সাংবিধানিক দায়িত্ব। তো সেই জায়গায় ধরেন আপনি যখন কিছু ব্যত্যয় দেখেন, তখন বলতে পারেন যে আচ্ছা, ওদের উপর অনেক চাপ আছে। বাট যখন আমরা বলি সাংবিধানিক প্রতিষ্ঠান, তখন তার মানে হচ্ছে যে এগুলো স্বাধীন স্বশাসিত প্রতিষ্ঠান। এনাদেরকে এমন পরিমাণ সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয়েছে এবং আইন এমনভাবে তৈরি করা হয়েছে যে তারা কাজটা করতে পারবেন, শির দ্বারা উঁচু করে কাজ করবেন। এই জন্যই তো সাংবিধানিক প্রতিষ্ঠান। তখন আপনি বলতে পারবেন না যে ভাই আমি এখানে ধারাবাহিকভাবে সরকারের প্রতি আনুগত্যের ব্যাপারটি ঘটে কি করে, কেন ঘটে? বিকজ এই যে আপনি যখন পিক অ্যান্ড চুজ করেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানে মানুষ কীভাবে বলেন, আমাদের অ্যাডভোকেট সাহেব বললেন না যে এখানে কাজ করবে তাকে সেই সাহস রাখতে হবে কাজটা করার, অথবা সে রিজাইন করে দেবে যে আমি কাজ করতে পারলাম না। এটা কোনো জেনারেল ম্যানেজারের চাকরি না, বললেন তো, ওইটাই তো ক্লিয়ার মেসেজ। এখানে যাকেই দিবেন, আমরা তো এখানে জেনারেল সাহেবদেরকেও দুদকের চেয়ারম্যান পদে দেখছি, তাই না? কমিশনে 111 ওই সময় 2 বছর 6 থেকে 8 দেখেছি না? যেটা হয় আসলে দুদক খুব সেন্সিটিভ হয়ে যায় যখন পলিটিক্যাল চেঞ্জ হয় এবং পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যখন কাজ করে, ক্ষমতাকে কোনো প্রশ্ন করে না। তখন মনে করতেই পারে জনগণ যে এইটা একটু ওই পলিটিক্যাল গভর্নমেন্টের বোধহয় একটা অফশুটস টাইপের, এটা আরেকটা এক্সটেনশন অফ দি পলিটিক্যাল গভর্নমেন্ট। তো এই যে যখন ধরেন যে এরকম পট পরিবর্তনের পরে হঠাৎ দুদক জেগে ওঠে 150, 200, ওই সময় 6 থেকে 8 তো এরকম তালিকা হয়েছিল, ওরকম 300 জনের তালিকা হয়েছিল। অ্যান্ড হি ইজ ভেরি রাইট যে 300 জনের 3 জনেরও কিন্তু অভিযোগ প্রমাণিত হয়নি, তাই না? ওই সময় যে মামলাগুলো দেওয়া হয়েছিল, একমাত্র বেগম খালেদা জিয়ার মামলা
পার্সু করেছে পাস্ট গভর্নমেন্ট, যেটাকে স্বৈরাচারী গভর্নমেন্ট বলা হচ্ছে, তারা পার্সু করেছে বলে ওই মামলাটাতে একটা ফলাফল হয়েছে, বাট বাকিদের ক্ষেত্রে কোনো ফলাফলই হয়নি। উল্টা উচ্চ আদালত থেকে একটা নির্দেশ জারি করা হয়েছিল যে ওদের কাছ থেকে যে টাকা জমা নিয়ে যে সোকল ট্রুথ কমিশন, এবং আমি দুর্নীতি করিয়েছি এই জন্য আমার কাছে এরকম 10 কোটি টাকা আছে, ইয়া জমা দিলাম, সমস্ত টাকা পয়সা ফেরত দিতে বলছে। মানে ওইটারও কত খারাপ অবস্থা। ট্রুথ কমিশন একটা বানানো হয়েছিল, এখনও কেউ ভাবেন যে একটা ট্রুথ কমিশন বানাবেন কিনা। তো এইগুলো হয় কি যে ওই সময়কার সকল জমা দেওয়া সকল টাকা ফেরত পাননি বলে ব্যবসায়ী মহলের অভিযোগও আছে। অভিযোগ আছে, বাট হাইকোর্টের একটা নির্দেশ ছিল, সরকারের উপর একটা নির্দেশ ছিল, দেয় নেই সেটা আলাদা কথা, সেটা নিয়ে অন্য আলোচনা হতে পারে। বাট এরকম তো রায় হয়ে যায়, মানে আপনি নিজের থেকে বললেন যে আমি এত টাকা, মানে আপনি হচ্ছে কি এটা তো আপনি একসময় বন্দী ছিলেন, হ্যাঁ, ওই যে সোকল্ড আয়না ঘর টর ওই টাইপের কিছুতে ছিলেন, তখন আপনার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে, আপনি একটা চেক লিখে দিয়েছেন, ওই চেকটা বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে, অথবা নগদ কিছু টাকা আছে সেটাও বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে। বাট এই যে এই পদ্ধতিটা আইনানুগ ছিল না, তো পদ্ধতি আইনানুগ না হলে তখন পরবর্তীতে তো এটা কোর্টে প্রমাণ করা যায় না। তো সেই কারণে ওইটা নিয়ে একটা অনেক বড় বিতর্ক হয়েছে। এখনও যদি আমাদের কোনো অপারেশন হয়, আমরা যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই দুর্নীতি দমন এই কারণে যদি এরকম কোনো অপারেশন ট্রুথ কমিশন টাইপের কিছু যদি করতে চান, অনেক কিছু তো করার তো চিন্তা আছে, তখনও তাদেরকে খেয়াল রাখতে হবে যে অতীতে যা যা ঘটেছে তার জন্য পুনরাবৃত্তি না হয়। অতীতের ঘটনার পুনরাবৃত্তি হলে যেটা হবে সেটা মানুষ মনে করবে যে এটা হলো রেজিম চেঞ্জের কারণে জাস্ট কিছু অ্যাকশনস হচ্ছে, যে অ্যাকশনসগুলার ভবিষ্যতে টিকবে না, হ্যাঁ, এবং এই অ্যাকশনসগুলোকে মানুষ সন্দেহ করতে শুরু করবে। আর শুধুমাত্র পলিটিক্যাল লিডার্স বা কিছু প্রভাবশালী লোকে কি দুর্নীতির সাথে যুক্ত নাকি, এটা সেন্সিটিভ, এই জন্য খুব আলোচনা হয়। বাট দুর্নীতি তো অনেকখানি হতে পারে, একজন গাড়ি চালক পর্যন্ত না না গাড়ি চালক তাও ওটা গণকর্মচারী ধরেন, বাট একজন ব্যবসায়ী যিনি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গেছেন, কোনো ইয়া করেন নেই, কোনো ইন্ডাস্ট্রি করেন নেই, টাকা ফেরত দেন না, সেগুলো তো দুর্নীতির অধীনে। তো এইরকম আপনি খুঁজলে তো কয়েক হাজার পাওয়া যাবে যারা এই কাজটা করছেন। ব্যাংকগুলো তো খালি করে ফেলছে আমরা, ব্যাংক সেক্টরের যে অবস্থা, যে অরাজকতা, যেভাবে লোন নিয়ে মানে লোনের নামে যেভাবে লুটপাট করা হয়েছে, ওটাও তো দুদকের একটা বড় এজেন্ডা হওয়া উচিত, কারণ দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি একটা পলিটিক্যাল মানুষকে হয়রানি করতে পারেন বা সত্যি সত্যি সে দুর্নীতি করতে পারে, তাকে আপনি জেলখানাও নিতে পারেন, তার নামে মামলা মোকদ্দমা করতে পারেন, এবং তার কাছ থেকে হয়তো কিছু অর্থ যেগুলো তারা দুর্নীতি করছে এগুলোকে, যেমন জেনারেল সাহেবের সঙ্গে মামলা হওয়ার পরে তার যে জনতা টাওয়ার একটা ছিল না, বিশাল বিল্ডিং কারণ বাজারে, ওটা ফরফিট করা হয়েছিল রাষ্ট্রের পক্ষে, এরকম দুই একটা ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের যে পুরা অর্থনৈতিক সেক্টরকে একেবারে লুটপাট করে শেষ করে দিচ্ছে, এটা তো দুর্নীতি দমন ব্যুরোর প্রধান এলাকা হওয়া উচিত এই মুহূর্তে, কারণ ওই জায়গাতে আমাদের অনেক কাজ করতে হবে, এবং দুর্নীতি দমন ব্যুরোই এটা করতে পারে, অন্য কেউ করতে পারবে না। মানে ব্যাংকগুলো যদি আপনার খেলাপি ঋণ আদালতে যায়, ওটা তো কয়েক বছর এক যুগও পার হয়ে যেতে পারে, মানে সেটা কমিশন ভালো করতে পারে। কিন্তু খেলাপি ঋণ আদালতে গেলে ওই আবার তারা হাইকোর্টে যাবে, তারপর আবার বন্ধ রাখবে, আবার বলবে যে এই সুদ দিতে হবে না, অমুক তমুক। আমাদের এই সিস্টেমে দীর্ঘ প্রক্রিয়া, এই সিস্টেমে দুর্নীতি দমন ব্যুরো কিন্তু কমিশন কিন্তু ওখানে হাত দিতে পারে, এবং সরকারের উচিত হবে সেখানে তাদেরকে কাজে লাগানো। এই জায়গাটা থেকে একটু সৈয়দ মাহমুদ আপনার কাছে আসছি, যেটি জানবার জন্য সেটা হচ্ছে, আপনি নিজেও এর আগে যখন বলছিলেন তখন বলছিলেন যে আরও যদি কেউ থাকে তাদের ব্যাপারেও তদন্ত হওয়া উচিত, খুব সত্যি কথা হওয়া তো উচিত, প্রত্যেকেই তার সাজা হওয়া উচিত। কিন্তু ধরেন 150 জন তো এখন আছেই, বলাই হচ্ছে তারা প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তার সঙ্গে আরও কিছু লোক, এবং মোহাম্মদ শহীদ খান এখন যেটা বললেন যে অন্যান্য খাতের যারা আছে, এই এত কিছু করবার মতন দক্ষযোগ্য করবার মতন সামর্থ্য কি আসলে দুদকের আছে, নাকি এখন পর্যন্ত যা ভাবছে, যতটুকু এসছে, ফাইল হয়েছে এবং যেগুলো হচ্ছিল আপনার অনুসন্ধান হচ্ছে, সেটাই একদম পুঙ্খানুপুঙ্খ বা সঠিকভাবে আইনিভাবে যেন হয়, কোনটা মানে আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমি একটা জিনিস খুব পরিষ্কার বলি, যে 150 জনের তালিকা হয়েছে, জনমনে এদের সবার বিরুদ্ধে অনাস্থা আছে, হয়তো আরও যুক্ত হবে, কিন্তু দুর্নীতি দমন কমিশনকে কাজ করতে হবে যেন এটিও না দৃশ্যমান হয় যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে দেখে রাজনৈতিক বিশ্বাসের কারণে শুধু রাজনৈতিক ব্যক্তিগুলোকে তদন্তের আওতায়, অনুসন্ধানের আওতায় আনা হচ্ছে। যেরকম ব্যাংকিং খাত হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতির যারাই করেছেন, আজকে তো দুর্নীতি দমন কমিশন এইগুলোকে আরও বেশি অগ্রাধিকার দেবে। আরেকটি বিষয় কিন্তু আমরা এড়িয়ে গেলে চলবে না, এই যে 15 বছরে দুদক যে কত হয়রানি করেছে মানুষকে, স্বাধীনভাবে কাজ করতে পারিনি,
এইটার আপনি বিচার না করেন, এটার যদি একটা রেফারেন্স না রাখেন, তাহলে এখন যারা ইনকোয়ারি করবে তারা কিন্তু মনে করবে আগে যেরকম করেছি কোনো না কোনো কারণে সরকার বা যখন নির্বাচনের পরে চেঞ্জ হবে আমরা তো একটা জায়গায় পৌঁছে যাব। আমাদের বাংলাদেশের সমস্যা কি, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হয়নি এবং আমরা চটজলদি খুব বেশি স্মৃতিভ্রষ্ট জাতি, সব কিছু ভুলে যাই। ধরেন গত 15 বছরে দুদক পরিচালিত হয়েছে শুধুমাত্র 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের দুর্নীতির অভিযোগ নিয়ে। আমি বলছি না কেউ কাউকে সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু এটা তো সত্য। আমি একজন আইনজীবী হিসাবে অন্য কি হয়েছে জানি না, কিন্তু এই যে সো কল যেটা ডক্টর ইউনূস সো কল আপনার এই যে এতিমের টাকা মেরে খাওয়া, যেটা পতিত প্রধানমন্ত্রী খুব বলতেন তার অ্যাডভার্সারিকে, তো সেই মামলায় আর যাই হোক সাজা হয় না। কিন্তু আমরা কি দেখলাম, আপনার হাইকোর্টে 99% আপিলে রায় সাজা বৃদ্ধি হয় না, কিন্তু সেই সাজা 5 থেকে 10 হলো, 10 বছর বাড়িয়ে 5 থেকে 5 বছর বাড়িয়ে দিল। আমি কেন বলছি, ইন্টার রিলেটেড। বেগম জিয়াকে যারাই সাজা দিয়েছেন, যে সমস্ত বিচারক জজ কোর্টের এবং হাইকোর্ট বিভাগের, তারেক জিয়াকে সাজা দিয়েছেন, তারাই পরবর্তী সাংবিধানিক পদে পদোন্নতি পেয়েছেন বা এলিভেটেড হয়েছেন। আর যে বিচারপতি মনে করেছেন যে তারেক জিয়া এটা নির্দোষ, যে মোতাহার হোসেন, তাকে রায় দিয়েই মালয়েশিয়ার প্লেনে চাপতে হয়েছে। তো এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে গেলে আপনি ইনকোয়ারি করেন, আরও করেন, যারা আরও দুর্নীতিবাজ আছে আমরা জানি, ব্যাংকিং খাতে যেটা শহীদ ভাই বলছিলেন, কিন্তু দুদকের একটা রিফর্ম দরকার। দুদকের কমিশনারদের আমি জানি একটা মামলাও আছে যে দুদকের চেয়ারম্যানের অনেক একচ্ছত্র ক্ষমতা আছে, যেটা বাকি কমিশনাররা ইউজ করতে পারে না। আমরা আমাদের সংবিধানও যেরকম প্রধানমন্ত্রীর পাওয়ার দিয়েছি, রাশিয়ার জারের চাইতেও বেশি, ওইখানে যে কোনো ব্যক্তি গেলে সে স্বৈরাচারী হতে বাধ্য, হয়তো ফ্যাসিস্ট হবে না, স্বৈরাচারী হবে। সেই ক্ষমতার যেরকম ব্যালেন্স আনতে হবে, নাহলে আপনি কোনোটাই করতে পারবেন না। ঠিক সেরকম দুদকেরও আইনের কিছু সংস্কার দরকার। ইনকোয়ারি চলুক, কিন্তু এই সংস্কারগুলো হাত দিতে হবে। এবং জনগণের সামনে আমি আবারও বলছি সরাসরি, যেহেতু এখন মুক্ত মনে কথা বলা যায়, বর্তমানে ক্ষমতায় আছে যে কোনো সাংবিধানিক পদধারী ব্যক্তিকে দুদক নোটিশ দিক না, মানুষও দেখবে যে অমুক পদে আছেন, আপনি আপনার সম্পত্তির হিসাবটি দিন। ইভেন আমিও মনে করি এখন যারা সাংবিধানিক পদে নিয়োগ পাচ্ছেন, পদায়িত হচ্ছেন, যোগ্য মানুষ, তাদের স্বেচ্ছায় উচিত সম্পত্তির হিসাব দেওয়া। আপনি জানেন ভারতে স্থায়ীভাবে, এটা গত 60 বছর ধরে চলছে, যারা চাকরিতে ঢোকেন তারা একটা সম্পত্তির হিসাব দেন, রিটায়ারমেন্টে যাওয়ার পরে তারা আবার সেই সম্পত্তির হিসাব দেন। এবং তাদের যে ওরা তো দুর্নীতি দমন কমিশন বলে না, সিবিআই বলে যেটা, তারপর আরেকটা আছে আপনার ইডি, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, রাইট। তো তারা তখন ওই প্রপার্টির হিসাব মিলায় যে 10% বেড়েছে কিনা, 10% বাড়লে অটোমেটিক ইনকোয়ারি হবে। আচ্ছা, এই সিস্টেমগুলো আমাদেরকে আনতে হবে। আমাদের আলোচনা চলবে, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরেকটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গী থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায় আবারও আলোচকদের সঙ্গে। আমাদের এটি শেষ পর্ব এবং আমাদের সময়ও একটু কম, আলাদা করে প্রশ্ন করছি না, আপনাদের দুজনের কাছেই যাব। যতটুকু বাকি আছে বা যতটুকু আপনার মনে হচ্ছে যে একটু বলা দরকার, সেই কথাগুলো শুনবে। প্রথমে আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে যাচ্ছি। যেহেতু আজকে আমরা দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা করছি, তো আলোচনা ওখানেই সীমাবদ্ধ রাখি। মানে কথাটা তো একটা জিনিস যে ছাত্র জন অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এখন ক্ষমতা গ্রহণ করেছেন বা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো অনেক সেক্টরে কাজ করবেন। সেই সেক্টরে কাজ করার মধ্যে তাদের অনেক এজেন্ডা থাকবে, রিফর্ম এজেন্ডা। সেখানে আছে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, এবং এর মধ্যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, অন্যান্য রিলেটেড ল এজেন্সিসগুলো এর মধ্যে আসবে। তো এই যে আপনার সংস্কারটা করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানে, এগুলো আসলে শুরু করতে হবে। তো শুরু করার জন্য যেটা আমরা আলোচনা করলাম যে প্রথমত দুদকের অভ্যন্তরীণ একটা সংস্কার করা যেতেই পারে,
এটা আমরা অনেক আলোচনা দিয়ে দেখলাম, অনেকের কথা শুনে জানলাম যে তাদের অনেকের বিরুদ্ধে যে মামলা হয়, মামলার দীর্ঘসূত্রিতা, মামলার তদন্ত, মামলার এই কাগজপত্র দিতে দিতে হয়রানি, এরপরে এফআইআর পরে আবার কোর্টে যাওয়া, কোর্টে এটা দীর্ঘসূত্রিতা। তো সব মিলে যে এগুলো নিয়ে আলোচনা করতে হবে, যে টাইম লাইনের কথা আমরা আলোচনা করছিলাম, যেটা উচ্চ আদালত থেকে পরে দুদকের অনুরোধে তুলে নেওয়া হয়েছে। মানে আমি এই সময়ের মধ্যে কাজ করতে পারবো না, কেন এই সময়ের মধ্যে কাজ করতে পারবো না, একটা টাইম লাইনের মধ্যে করবে। হ্যাঁ, আপনার লোকবল কম থাকতে পারে, আপনি লোকবল নেন না। বাংলাদেশে তো 42 লক্ষ মানে শিক্ষিত বেকার। এই দেশে তো মানুষ, এই যে আজকেও তো একটা আন্দোলন হচ্ছিল যে আমরা চাকরি পাইনি, আমাদের বয়স 35 বছর করা, 35 বছর। সো বাংলাদেশে কিন্তু আমাদের মানুষের অভাব নেই, যারা এইসব এন্ট্রি পদে আপনি মানুষ নিতে পারেন, নিয়ে আপনি টাইম লাইনের মধ্যে রেখেই তো কাজটা করে। 18 কোটি 17 কোটি লোক, 1 কোটি যদি বাইরেও থাকে, 17 কোটি মানুষ দেশের মধ্যে আছে। তার মধ্যে 2, 4, 5 কোটি মানুষ তো বিভিন্ন সেক্টরে জড়িত, যাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, যাদের কাছে প্রশাসনিক ক্ষমতা আছে, যারা বিভিন্ন কারণে তাদের ক্ষমতা অপব্যবহার করতে পারেন, প্রয়োগ করতে পারেন, বিভিন্নভাবে করতে পারেন। সুতরাং আপনি যদি এই প্রতিষ্ঠানটাকে চিন্তা করেন, তাহলে আপনি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চিন্তা করবেন, প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধির জন্য চিন্তা করবেন, লোকবল বাড়াবেন। যেটা আপনি 150 জন বলছেন, একটু আগে কোশ্চেন করছিলেন না যে এটা যদি ইয়ার লিস্ট বেড়ে যায় তাহলে কি দুদক এটা পারবে কিনা? কেন পারবে না? সো আপনি লোকবল নিয়োগ করবেন এবং আপনি এই মামলা মোকদ্দমার জন্য স্পেশাল প্রসিকিউটর কিন্তু আপনি নিতে পারেন। আমাদের কোর্টে কিন্তু অনেক লয়ার্স আছে, অনেক, আপনার লোয়ার কোর্টে আছে, ইভেন আমাদের যে উচ্চ আদালত সেখানে আছে। তো আপনি এই মামলাগুলোকে তদন্ত করা, মামলাগুলোকে ইনকোয়ারি করা, এর জন্য আপনি বাইরের প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন, মানে লয়ারদের সাহায্য নিতে পারেন, যারা আইন বুঝে, যারা দেখতে পারবে, পরীক্ষা করতে পারবে, আপনাকে হেল্প করতে পারবে, সেরকম করতে পারেন। এবং আপনারা লোক নিয়োগ করতে পারেন, করে আপনি সংস্কার করেই আপনি সামনে এগিয়ে যান। কারণ এটা কিন্তু আমাদের একটা অন্যতম প্রধান এজেন্ডা। লাস্ট প্রাইম মিনিস্টার, যাকে আপনি পতিত স্বৈরাচার বলছি আমরা, যিনি কর্তৃত্ববাদী একটা শাসন কায়েম করেছিলেন, ওনারও কিন্তু একটা ঘোষণা ছিল যে জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে। কিন্তু আমরা কি দেখলাম, এখন জিরো টলারেন্সের জায়গায় তার এত লোকের দুর্নীতি, এত শত শত লোক, হাজার হাজার লোক দুর্নীতিতে নিমজ্জিত। তো সেই জায়গা থেকে তো ঘুরে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি সৈয়দ মামুনুল, আপনার কাছে যথারীতি প্রশ্ন নয় শুনবো না। আমি আমার পূর্ববর্তী বক্তার সঙ্গে একমত হয়ে যুক্ত করছি। আমরা দেখতে চাই দুর্নীতি দমন কমিশন নিরবিচ্ছিন্নভাবে দুর্নীতির তদন্ত করতে থাকবে, বা তার আগে অনুসন্ধান পর্ব 150 জন করেছে, এটা প্রত্যাশিত, আমরা ধন্যবাদ জানাই। আরও যুক্ত করতে হবে। আবারও আমি রিপিট করি, ফিনান্সিয়াল সেক্টরে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর, যেটাকে ব্যাংকগুলোকে মানে নিঃস্ব করে দিয়েছে লুটেরারা, সেই লুটেরাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মানে আসামি চলে যাওয়ার পরে বা অভিযুক্ত ব্যক্তি চলে যাওয়ার পর দেশ থেকে নিষেধাজ্ঞা, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা, এইগুলো নাটক বন্ধ করতে হবে। এবং আমি মনে করি যে দুদকের জনবল বাড়াতে হবে। এবং বাংলাদেশে অনেক যোগ্য আমাদের তরুণরা রয়েছে, বেকাররা রয়েছেন, যারা দুদকের অল্প সংক্ষিপ্ত ট্রেনিং নিয়ে ইনভেস্টিগেশনও হতে পারে। একেবারে শুধুমাত্র পুলিশই তদন্ত করতে পারবে এটাও নিয়ম না। এবং বিচারের ক্ষেত্রে যেটা, আপনি আদালতে জজ নিয়োগ বেশি করতে পারেন, আইনজীবী নিয়োগ দিতে পারেন, দ্রুত বিচার করা। দ্রুত বিচার করলে হবে কি, মানুষ একটা দৃশ্যমান পরিবর্তন দেখবে। এবং আমি টাইম ফ্রেমের ভীষণ পক্ষে, কারণ আপনি, আমাদের সংবিধানের এটা নির্দেশ, সেটা শুধু আমার শুভকামনা না, আমাদের সংবিধান যেটি সর্বোচ্চ আইন, সেখানে আছে দ্রুত বিচার লাভের অধিকার যে কোনো অভিযুক্ত ব্যক্তির আছে। এবং দুদকের আরেকটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু বর্তমান বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রথা ভেঙেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে, তার সোশ্যাল বিজনেস বা সোশ্যাল রিফর্ম আজকে সারা বিশ্বের কাছে মডেল, যে কারণেই দুদকের প্রথাগত বৈশিষ্ট্য ছাড়তে হবে। দুদকের একটা নিজস্ব প্রসিকিউশন ইউনিট আছে, বোথ নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে, প্যানেল লয়ার আমি আপনাকে যেটা বললাম। কিন্তু আমরা গত 15 বছর যেটা দেখেছি, যে দুদকের আইনজীবীরা এবং অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে এক লাইলি মজনুর মতো প্রেম, একে অপরের পরিপূরক, মানে তুমি আর আমি যেন একই সঙ্গে, এই রাত তোমার আমার মতো। এটি হবে না। দুদকের আইনজীবীরা অ্যাটর্নি জেনারেল অফিস এবং সরকারের আইন মন্ত্রণালয়ের যে প্রসিকিউশন ইউনিট এপিপি, তাদের অফিস থেকে স্বাধীনভাবে থাকবে। এবং এই সরকার যেহেতু আন্তরিক, তারা বাজেট বলুক, বাজেট বাড়িয়ে দিক, যোগ্য আইনজীবীদের নিক, যোগ্য ব্যক্তিদের নিক। দুদক কাজ করবে একটা ওয়াচ ডগ হিসাবে, যাতে বর্তমানও যারা দায়িত্বে আছেন জনগণের রিকোয়েস্টে, তারাও যেন মনে করে যে আমি এমন কিছু করব না যাতে দুদক আমাকে এখনই প্রশ্ন করে।
এই প্রশ্নের আর সবচেয়ে বাংলাদেশের সমস্যা কি জানেন, ক্ষমতাকে প্রশ্ন করা আমরা ভুলে গিয়েছি। আমাদের ছেলেমেয়েরা শিখিয়ে দিয়েছে। শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার রাষ্ট্রকে মেরামত করার জন্য, সেই মেরামতের কাজগুলো ত্বরান্বিত করতে হবে। আমি তো প্রত্যাশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই জাতিসংঘের অধিবেশন ফিরে এসে দ্রুত একটি বিশেষজ্ঞ টিম করে দুদককে স্বাধীন করার জন্য আরও পদক্ষেপ নিয়ে দুদক স্বাধীন হিসাবে কাজ করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা, তাদের নিজস্ব আইন, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর নির্দেশ। কাজে তাদের একটু স্বাধীন চেতা মানুষ হলেই হবে। বা এতদিন যদি বলেন বিবেকবন্দি রেখেছিলাম ভয়ে, তো এবার দয়া করে বিবেকের বোতামগুলো খোলেন, খুলে সাহসের সঙ্গে কার্য পরিচালনা করুন। ধন্যবাদ। তাহলেই জনগণের অর্থের সদ্য ব্যবহার হবে। কারণ মনে রাখতে হবে, জাস্ট শেষ করছি, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী টপ টু বটম তাদের ব্যয় নির্বাহ হয় কোনো ডেভেলপমেন্ট বাজেট থেকে না, রাজস্ব বাজেট, অর্থাৎ সারা বাংলাদেশের মানুষের করের টাকায়। সেটির যথার্থ প্রয়োগ হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও লম্বা সময় ধরে আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। কথা হবে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।